জি স্যার, জি স্যার, আসছে স্যার। এর মধ্যে সর্বশেষ মুসাবিদাটা হচ্ছে সময়ের আবেদন বা সময়ের দরখাস্ত মুসাবিদা 6 নম্বর। এখন মুসাবিদা কাকে বলে, মুসাবিদা বিষয়টা কি সেটা একটু জানি। মুসাবিদা মানে হচ্ছে ড্রাফট, মানে খসড়া। এই খসড়া বা ড্রাফট বা মুসাবিদা এইগুলি লিখতে গেলে প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পরীক্ষার খাতার এমন জায়গা থেকে মুসাবিদাটা লেখা শুরু করতে হবে যেখানে দুটো পৃষ্ঠা একসাথে দেখা যায়। আপনাদের ভালো হবে যদি এই মুহূর্তে সাদা কাগজ থাকে আপনাদের কাছে, বা একটা খাতা থাকলে হবে, সাদা খাতা। এখন খাতার বাম দিকের কোণা থেকে মুসাবিদাটা শুরু করতে হবে, যাতে দুটো পাতা একসাথে দেখা যায়। কিন্তু অনেক সময় আমরা মুসাবিদাটা দেখা যায় বাম দিকের পাতায় আমরা একটা উত্তর লিখলাম, আর ডান দিকের পাতায় থেকে আমরা মুসাবিদাটা শুরু করলাম, তাহলে মুসাবিদাটা কিন্তু এক নজরে দেখা কঠিন হবে। এই জন্য মুসাবিদাটা শুরু করতে হবে এই পাতা থেকে, না এই পাতা থেকে, এই বাম দিকের পাতা থেকে। তাহলে আমরা প্রথমে যদি সময়ের মুসাবিদা করি, তাহলে সময়ের দরখাস্ত বা সময়ের আবেদনের মুসাবিদা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই সময়ের আবেদন বা মুসাবিদার 12টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? সময়ের আবেদনের মুসাবিদার কয়টা পয়েন্ট? 12টি পয়েন্ট। এটা একটু নোট রাখেন যে সময়ের দরখাস্ত বা সময়ের আবেদন মুসাবিদা, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে টাইম পিটিশন। এটার 12টা পয়েন্ট আছে। এখন 12টা পয়েন্ট কোথায় লিখব, কিভাবে লিখব, এইটা হলো একটা বিষয়। এখন এই ড্রাফটটা করার ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো কাগজটাকে দুইটা ভাঁজ করতে হবে। পৃষ্ঠাটাকে মাঝ বরাবর একটা ভাঁজ দিতে হবে। আচ্ছা, তাহলে মাঝ বরাবর সাদা কাগজটাকে মাঝ বরাবর সবাই ভাঁজ করেন। এটা হচ্ছে
সময়ের দরখাস্ত বা মুসাবিদা করার প্রথম কাজ, পরীক্ষার খাতাটা পাওয়া মাত্রই আমরা খাতাটাকে মাঝ বরাবর একটা ভাঁজ করব, আর আমার মাথায় থাকবে 12টা পয়েন্ট। সময়ের দরখাস্তের জন্য 12টা পয়েন্ট। এই 12টা পয়েন্টের একটা পয়েন্টও কিন্তু কম লেখা যাবে না, আবার বেশিও লেখা যাবে না। আর মুসাবিদাটা করার সময় আমরা এই 12টা পয়েন্ট কোনটা কোথায় হবে, 12টা পয়েন্ট কোনটা কোথায় হবে সেইটা আমরা বলে দিব। তাইলে আমরা আগে পয়েন্টগুলা মুখস্থ করি। প্রথম হচ্ছে মোকাম। প্রথম কি? মোকাম। প্রথম হবে মোকাম। মোকাম মানে কি? ভাইবাতে তো জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে আরজি মুসাবিদা করেছেন সেই জায়গায় মোকাম কথাটার অর্থ কি? মোকাম কথাটা অনেকগুলি অর্থ হয়, কিন্তু আমরা ড্রাফটিং এর ক্ষেত্রে প্রযোজ্য কথাটা নিয়ে আসব। মোকাম বলতে বাসস্থান, আবাসস্থল, স্থান, এই জাতীয় অনেক কিছুকেই বোঝায়। তা আমরা মোকাম বলতে কি বাসস্থান এই কথাটা ধরে নিব? আমরা কি বাসস্থানে মামলা করি? কাজে এখানে মোকাম মানে ধরতে হবে স্থান। ড্রাফটিং এর ক্ষেত্রে মোকাম, এই মোকাম কথাটার অর্থ হইল স্থান। তাইলে এই মোকামের মধ্যে আমাদের আদালতের নাম এবং ঠিকানা লিখতে হবে। একটু খেয়াল করে দেখেন যে দেওয়ানি মামলার যখন আমরা আরজি মুসাবিদা করি ওইখানেও কিন্তু 7 আদেশের 1 বিধিতে বলা আছে আদালতের নাম ও ঠিকানা। এইটাই হলো মোকাম। মোকাম মানে হচ্ছে আদালতের নাম এবং ঠিকানা। কাজে প্রথমে সঠিকভাবে সময়ের দরখাস্ত লেখার ক্ষেত্রে সঠিক আদালতের নাম এবং ঠিকানাটা লিখতে হবে। তাইলে মোকামটা হচ্ছে একটা সময়ের দরখাস্তের প্রথম পয়েন্ট। কোথায় হবে সেটা আমরা ড্রাফটটা যখন লিখবো তখন সেটা পাওয়া যাবে। তাহলে মোকাম মানে স্থান, আর স্থানের মধ্যে অবশ্যই আদালতের নাম এবং ঠিকানা লিখতে হবে। যেমন আমরা লিখলাম বিজ্ঞ সিএমএম আদালত ঢাকা। তাহলে এখানে দেখেন আদালতের আগে বিজ্ঞ কথাটা লিখতে হবে। বিজ্ঞ সিএমএম আদালত। এখন আমরা ঢাকাটা যদি না লিখি তাইলে কিন্তু মোকাম বা স্থানের ঠিকানাটা ঠিক হবে না। কারণ সিএমএম আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এটা কিন্তু চট্টগ্রামেও আছে। ঢাকা বাংলাদেশে কয়টা মেট্রোপলিটন এলাকা? 8টা মেট্রোপলিটন এলাকা। মেট্রোপলিটন এলাকা সাধারণত বিভাগীয় শহরে থাকে। এখন বাংলাদেশে বিভাগ কয়টা? 8টা না? 8টা ধরেন। এই 8টা বিভাগেই কিন্তু বিভাগীয় শহরে 8টা মেট্রোপলিটন এলাকা আছে। এখন যদি আপনি সিএমএম আদালত, বিজ্ঞ সিএমএম আদালত লিখে চলে আসেন পরীক্ষার হল থেকে, কমা ঢাকা না লেখেন,
তাহলে সেটা তো চট্টগ্রাম, খুলনা এই ধরনের সিএমএম আদালতকেও বোঝাইতে পারে। এখানে আপনি যদি একটা চিঠিও লেখেন, চিঠিতে আপনি ব্লক নাম্বার, সড়ক নাম্বার, বাড়ি নাম্বার দিলেন, কিন্তু এটা কোন থানা, রামপুরা না বাড্ডা থানা, সেইটা আপনি দিলেন না, তাহলে এই চিঠি কিন্তু পৌঁছাবে না। তাহলে এখানে আপনাকে রামপুরা ঢাকা এইটা লিখে দিতে হবে। আদালতের মোকাম বা স্থানের ক্ষেত্রে থানার নাম লিখতে হয় না, শুধু জেলা এটার নাম লিখলেই চলে। তাহলে প্রথমে মোকাম, আদালতের নাম ঠিকানা সহ বিজ্ঞ কথা যুক্ত করে, এটা হচ্ছে প্রথম শর্ত বা প্রথম একটা উপাদান। আরজি এই সময়ের আবেদনের মুসাবিদার 12টা উপাদান আছে। 2 নম্বর হচ্ছে সূত্র। সূত্র, এই সূত্রটা কি? সূত্র মানে হচ্ছে যে যখন আমরা একটা মামলার সময়ের প্রার্থনা করব, তাহলে অবশ্যই একটা মামলা দায়ের আছে, একটা মামলা চলমান আছে, সেই মামলাতেই তো আমরা সময়ের প্রার্থনা জানাবো। তাহলে এই মামলার নাম্বারটা কত, এই মামলা নাম্বারটা কত, সেইটাই কিন্তু সূত্র আর কি। যেমন ধরেন আপনারা একটা কলেজের ছাত্র, ল কলেজের ছাত্র বা ল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে আপনারা যখন সিট ইন দ্য হোস্টেল চাবেন বা লিভ অফ অ্যাবসেন্স চাবেন বা ছুটির জন্য দরখাস্ত করবেন, তখন কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার সূত্র দিয়ে আবেদনটা করতে হবে। আপনার সূত্র কি? আপনি কোন ইয়ারের ছাত্র, আপনার রোল নাম্বার কত, এইগুলি মেনশন করে কিন্তু আপনাকে দরখাস্ত করতে হবে কলেজে, যাতে আপনাকে শনাক্ত করা যায় যে আপনি আসলে এই কলেজের ছাত্র কিনা। এই অনুরূপভাবে ফৌজদারি মামলার সময়ের দরখাস্তের ক্ষেত্রে সূত্র, এই সূত্রটা উল্লেখ করতে হবে। তাহলে কোর্ট বুঝতে পারবে যে এই সূত্রটা, মামলাটা আমার আদালতে বা এই কোর্টে আছে কিনা। সন্দেহ থাকলে সে সেটা দেখে নিতে পারবে। এখন সূত্রটা লেখার নিয়ম আছে। সূত্রটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আদালতের নাম লিখতে হবে। যেমন রামপুরা থানা, রামপুরা থানার মামলা নং, রামপুরা থানার মামলা নং, বাড্ডা থানার মামলা নং, বা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং। এই মামলা নং, এই মামলা নং এর আগে থানার নামটা লিখতে হবে। যাত্রাবাড়ি থানার মামলা নং। এখন মামলার নাম্বারটা লিখতে হয় কিভাবে? মামলার নাম্বারটা একটা সিআর মামলার কিন্তু 3টা নাম্বার পড়ে। একটা ক্রিমিনাল কেস, ফৌজদারি মামলার 3টা নাম্বার পড়তে পারে, বিশেষ করে জিআর কেসের ক্ষেত্রে। প্রথমে হলো যখন এজাহার করবেন থানায়, তখন থানা একটা মামলার নাম্বার দিবে। এই মামলাটা যখন থানা 24 ঘন্টার মধ্যে ফরওয়ার্ডিং সহ নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে গতকালই করেছেন, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরতে পারলে আসামি সহ ফরওয়ার্ডিং সহ এজাহারের কাগজপত্র সহ
আপনার পুলিশ গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে আসবে। কোথায় দিবে? জিআর সেকশনে। এই জিআর সেকশনে ওইখানে গিয়ে আবার একটা নাম্বার পড়বে, তাহলে 2টা নাম্বার হইল। এরপরে যখন এই মামলার চার্জশিট যাবে, ফাইনাল রিপোর্ট গেলে তো সাধারণত মামলা খারিজ, আর যদি চার্জশিট যায় তাহলে ওই আমলি আদালত মামলাটা বিচারিক আদালতে পাঠাই দিবে। ধরেন একটা খুনের মামলা, এই মামলাটা এতদিন ধরেছিল সিএমএম আদালত, এখন খুনের মামলা তো আর সিএমএম আদালতের করার এখতিয়ার নেই, এই জন্য তখন উনি এটা দায়রা জজ আদালতে প্রেরণ করবে। তখন এই বদলি মামলা দায়রা আদালতে চলে গেল, এই দায়রা জজ আদালতে গিয়ে ওইখানে গিয়ে আবার একটা নাম্বার করবে। তাইলে এই 3টা নাম্বার কিভাবে লিখতে হয়? জিআর সেকশনে মামলার নাম্বারটা কিভাবে পড়ে, থানায় এজাহারের সময় নাম্বারটা কিভাবে পড়ে, আর যখন বিচারিক আদালতে চলে ওইখানেই মামলার নাম্বারটা কিভাবে পড়ে। এখন সময়ের আবেদনের ক্ষেত্রে যেহেতু আমরা রামপুরা থানার মামলা নাম্বার দিয়েছি, এই জন্য এখন এইটা শিখাই। এই নাম্বারের ক্ষেত্রে, মামলার নম্বরের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু এটা মারাত্মক একটা ভুল হবে। আমি একটু লিখে পাঠাচ্ছি আপনাদের। আমাদের কোনো নাম্বার সহ কোনো প্রশ্ন আসবে? না, নাম্বার সহ প্রশ্ন আসবে না, কিন্তু যখন আপনি মুস্তাফিজা লিখবেন তখন তো নাম্বারটা আপনাকে একটা কাল্পনিক, বাধ্যতামূলকভাবে কাল্পনিক একটা মামলার নাম্বার অবশ্যই দিতে হবে। এটা তো কঠিন কিছু না, আমি আগে পাঠাচ্ছি, তারপরে সঠিকভাবে লেখার নিয়মটা আবার একটু বলে দিচ্ছি। আজকে কত তারিখ? 31/5 নাকি? 30/5/24। 31/5/2025। দেখেন আপনাদের মামলার নাম্বারটা আমি পাঠিয়েছি। সূত্র, মানে আমি যে সময়ের দরখাস্তটা করতেছি সেটা কোন মামলা থেকে উদ্ভূত, এই বিষয়টাকে সূত্র বলা হয়। এইগুলো কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলেও করতে পারি। ভাইবা বোর্ডটা হলো অসীম, আপনার চেহারা দেখে কি প্রশ্ন করবে, যা প্রশ্ন মনে হয় সেটাই করতে পারে। তাইলে সূত্র, এই সূত্র মানে হলো মামলাটা, এই দরখাস্তটা কোন মামলা থেকে উদ্ভূত হয়েছে। তাহলে কোন মামলা থেকে উদ্ভূত হয়েছে? রামপুরা থানার মামলা নং, এরপরে ছোট একটা হাইফেন আছে দেখেন, মামলার নং ছোট একটা হাইফেন। এই জায়গাটা শেখার আর কি। মামলার নাম্বারটা লিখতে গেলে এই যে প্রথমেই দেখতেছেন 31, এই একটা হলো তারিখ, 31টা কি তারিখ, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে শূন্য এটা হচ্ছে মাস। থানা কিন্তু এইভাবে নাম্বারটা দেয়, প্রথমে লেখে তারিখ, এটা যদি 31 তারিখ না হইয়া 20 তারিখ হইতো তাইলে 20 হইতো। প্রথমটা হলো মাস,
এটা কিন্তু ভাই বোনরা আপনি জিজ্ঞাসা করলেও করতে পারে যে এই 30/5/2023 লেখেন, এগুলার এক্সপ্লেইন কি? মাস, সরি তারিখ, আর মাসটা লিখতে হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 05। এইটা যদি নভেম্বর মাস হইতো তাহলে কি হইতো বলেন? ব্র্যাকেটে কত হইতো? 11 স্যার। 11। আর ব্র্যাকেটের পরে যেটা দেখতেছেন সেটা কি? স্যার সেটা বছর হচ্ছে স্যার। সেটা। তাইলে এইখানে দেখেন 3টা বিষয় আছে, তারিখ, মাস, বছর। তবে আমরা সাধারণত যে ডেট লিখি, আমরা যদি একটা স্বাক্ষর করে তারিখ লিখি তাহলে সাধারণত এখানে কি লিখতাম? 31/5/25, অথবা হাইপেন দিয়েও লিখতে পারতাম, একটা মাইনাস চিহ্ন দিয়ে 31, তারপর একটা টান দিয়ে 5, তারপরে 2025। এগুলো হলো সাধারণত আমরা ডেটের ক্ষেত্রে লিখি। আমরা এখন আরো আধুনিক হয়েছে যে 31 ডিসেম্বর বা 31 মে 2025 এইভাবেও তারিখ লিখি। কিন্তু ফৌজদারি মামলার, থানার মামলার নাম্বার দেওয়ার ক্ষেত্রে তারা এই নীতিটাকে অনুসরণ করে। 31/5/2025। তাহলে আমরাও কি করব? এইভাবেই সাধারণত সময়ের যে দরখাস্তটা আসবে সেটার মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষায় যে সময়ের দরখাস্তটা আসবে সেইখানে কিন্তু আদালতের নাম এইগুলি দেওয়া থাকবে না, কাল্পনিক। যেমন অনেক নাটক দেখেন, সেখানে কিন্তু নাটকের মধ্যে বলে দেয় যে এই নাটকের সকল চরিত্র কাল্পনিক। আপনি কেউ কাল্পনিক ভাবে, তবে এই লেখাটা কিন্তু একটা লাইনে লিখতে হবে। আমার 25 কিন্তু নিচে চলে গেছে সম্ভবত, কারণ এখন তো মোবাইলে জায়গা নাই। এই কারণে পরীক্ষার সময় কিন্তু আপনাদের এক লাইনেই লিখতে হবে। আর দয়া করে এই 25-এর পরে কোনো দাড়ি দেওয়া যাবে না। আমি কিন্তু দাড়ি দিইনি। চোখে চোখে একটু দেখতে থাকেন। বলেন। হ্যাঁ হ্যাঁ, কি থাকবে? আমি আগে মোকাম একটু পাঠাই আপনাদেরকে। এই যে মোকামটা পাঠিয়েছি দেখেন, তারপরে পুরো একটা ড্রাফটের কপি আপনাদের পাঠাবো।
আব্দুল মজিদ সাহেব ঠিকই বলেছে, ওনার কথাটার একটু জবাব দিতে হবে। কিন্তু আপাতত আমরা এই দুইটা প্যারা একটু মুখস্থ করে ফেলি। প্রথম হচ্ছে মোকাম, সূত্রটাকে পরে নিয়ে গেলাম। আগে হলো এই জন্য আমরা মেট্রোপলিটন কথাটা লিখি নাই এখানে। আপনি দুইটা এটা একটা কাল্পনিক দিয়েছি আর কি, ধরে নেওয়ার জন্য, বা রামপুরাটা চেঞ্জ করে নেবেন। এখানে বিজ্ঞ সিএমএম আদালত ঢাকা এটাও লিখতে পারেন, অথবা এইটাও রাখতে পারেন, এই যে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। এখন আব্দুল মজিদ সাহেব যেটা বলেছে সেই জায়গায় একটু জ্ঞান দেই। সেটা হলো যখন আদালতের নামটা তো আমরা প্রথমে লিখব, মোকামটা দিয়ে কিন্তু আমরা ড্রাফট লেখা শুরু করব সময় দরখাস্ত। তাইলে ওইখানে আমরা আদালতের নাম যেটা লিখলাম সেই অনুযায়ী কিন্তু পরের যে সূত্রটা সেই জায়গায় আমাদেরকে থানার নামটা বসাইতে হবে। এখানে যদি আমরা লিখি বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তাইলে বোঝা যাবে এটা মেট্রোপলিটন এলাকার বাইরে। আর যদি এটা লিখতাম বিজ্ঞ সিএমএম আদালত, তাইলে বোঝা যায় তো এটা মেট্রোপলিটন এলাকায়। কাজে মোকামে যা লিখবো, মেট্রোপলিটন এলাকায় আদালতকে মেনশন করলাম না মেট্রোপলিটন এলাকার বাইরের আদালতকে মেনশন করলাম, সেই অনুযায়ী কিন্তু দ্বিতীয় প্যারায় যে সূত্রটা ওইটা কিন্তু বসবে আর কি। উদাহরণ হিসাবে বলি, যেমন দেওয়ানি মামলায় যখন আমরা একটা আদালতকে মেনশন করব, যুগ্ম জেলা জজ আদালত, তখন নিচে যখন আমরা মামলার তায়েদার দেখব, মামলার মূল্যমান, তখন কিন্তু যুগ্ম জেলা জজ আদালতের মামলার মূল্যমান যত সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। এখন উপরে আমরা লিখলাম যুগ্ম জেলা জজ আদালত, আর নিচে তায়েদার দিয়ে লিখলাম 1 লাখ টাকা, নাকি 1 লাখ টাকা তো কি হবে না, 1 লাখ টাকা তো সরকারি জজ আদালতকে যদি অ্যাড্রেস করতেন। কাজে এখানে যেমন সতর্ক থাকতে হবে, আর এই জায়গাগুলোই কিন্তু বার কাউন্সিল দেখবে। এই জন্য যেহেতু আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা লিখেছি, তার মানে এটা বোঝা যাচ্ছে মেট্রোপলিটন এলাকার বাইরে। তাইলে এখানে রামপুরার জায়গায় কি হবে বলেন? আমাদের ঢাকার মেট্রোপলিটন এলাকার বাইরে একটা থানার নাম বলেন। সাভার হইতে পারে, কেরানীগঞ্জ হইতে পারে। তাহলে সাভার থানার মামলা নং এটা বসাবে। এখানে যা আছে থাকুক, কারণ আমরা তো বিষয়গুলো বুঝিয়ে বলতেছি আর কি। তারপরও আপনারা ভুল করে ফেলতে পারেন, এই জন্য সাভারটা লিখে পাঠাইলাম। দেখেন, সাভার থানার মামলা নং। আপনার এর মধ্যে পাঠাইছিলেন দুটো লাইন। তাহলে আমাদের বলছিলাম আমরা 12টা পয়েন্ট সময়ের দরখাস্তের ক্ষেত্রে, তার মধ্যে দুটো কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। এখন এইগুলা ঠিক কোথায় বসবে সেই জায়গাগুলি শিখলে আমাদের ড্রাফট শেখা হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে মোকাম।
তারপর হচ্ছে সূত্র, এরপরে 3 নাম্বার আসবে হলো ধারা, 3 নাম্বার আসবে হলো ধারা। স্যার এখন এখন এই ধারাটা সঠিক দিব কামরান স্যার। ধারাটা কিভাবে লিখতে? স্যার ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার আজকে তো স্যার আপনি মুসাবিদার নিয়মটা মানে ওই ফরম্যাটের নিয়মটা বলেছেন তাই না জি, স্যার? ওই যে আমার ছোট ননদ আসছে তো স্যার, আমি একটু ক্লাসটা করতে পারবো না স্যার। আমি এখন একটু আমি আমার হাজবেন্ড থেকে বুঝে ঠিক নেব। আছে, আচ্ছা বুঝে নিয়ে বা এগুলো বোঝানোর জি পর স্যার। আমরা একটা পূর্ণাঙ্গ ড্রাফট দিয়েও রাখবো। জি স্যার, আপনার ড্রাফটটা নিয়ে আর আমাকে লিখে দিতে একটা, আমি পরে বুঝে নেবো স্যার। এখন আমি একটু স্যার ঠিক ক্লাসটা করতে পারতেছি না ঠিক স্যার। আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কিন্তু বিকালের ক্লাসে উপস্থিত থাকেন, বিকালে কিন্তু জি আমাদের স্যার, অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ। রচনামূলক ক্লাস আর কি। জি স্যার জি স্যার ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধারাটা কিভাবে লিখতে হয়? সেটা সবচেয়ে গ্রহণযোগ্য একটা পদ্ধতি আমি পাঠাচ্ছি আর কি। অনেকে অনেকভাবে লেখে। এই যে পাঠিয়েছি, দেখেন কি পাঠিয়েছি বলেন। ধারা কত আসেনি? অন্য জায়গায় চলে গেছে। এই লোক তো বলবে যে আমার আবার স্যার ধারা পাঠাইল কেন, অন্য জায়গায় চলে গেছে। এই যে ধারা দেখেন, এবার আসছে কিনা? ধারা, ধারা লিখে একটা কোলন দিয়ে তারপরে লিখতে হবে 380। 380-তে কি আছে দণ্ডবিধির? স্যার বার্থডে স্যার। বাসগৃহে চুরি। এটা অনেকভাবে লেখা যায়। দণ্ডবিধি, 1860 এর 380 ধারা, এইভাবে লিখতে পারেন ভেঙে। আগে আইনের নামটা লিখলেন, দণ্ডবিধি 1860 এর 380 ধারা, অথবা প্র্যাকটিক্যাল এইভাবে লিখতে পারেন। এখন যদি 4 জন ব্যক্তি মিলে খুন করে, মনে করেন 4 জন ব্যক্তি মিলে খুন করছে, এই এই খুনের ধারাটা আপনি দিবেন, তখন কি হবে? 34 আসবে, তাইলে 302 ওই আসবে। জায়গায় 302, এখানে একটা অবলিক আসবে। একাধিক ধারা হইলে কিন্তু অবলিক অবলিক দিয়ে আসে। ধরেন একটা মামলায় 420 প্রতারণা, 406 অপরাধজনক বিশ্বাসভঙ্গ, আবার অনেকের একই শাস্তি দাবি করতেছেন 34 ধারা দিয়ে, তাহলে এখানে 3টা ধারা, তখন কিন্তু 3টা অবলিক হবে।
কয়টা অবলিক হবে? 3টা অবলিক হবে। সেটা হচ্ছে এই দুইটা ধারা আসলে কি হবে দেখেন, পাঠিয়েছি 302/34। এরকম যদি 3টা আসতো তাহলে 420/406/34। এইভাবে একাধিক ধারা নেবেন। তবে আপনারা চেষ্টা করবেন একটা ধারা দিয়ে ড্রাফট করার জন্য আর কি। যদি প্রশ্নের মধ্যে ধারা বলে না দেয় যে এই ধারার উপরে একটা সময়ের প্রার্থনা লেখো, এরকম যদি বলে না দেয় তাহলে একটাই নেবেন, সেটা হলো 380। এইখানে একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হলো এই জায়গাটার পরে কথা বলি যেগুলি কোথায় বসবে। ঠিক তাহলে 12টার মধ্যে এই 3টা পয়েন্ট এখন আমরা কোথায় বসবে সেইটা একটু দেখি। প্রথম দেখেন, খাতাটাকে কিন্তু আমরা একটা ভাঁজ করেছি। আসলে ড্রাফটগুলো শিখতে হয় বিন্দু দিয়ে। বিন্দু সময়ের আবেদন। প্রথম হচ্ছে মোকামটা। মোকাম হচ্ছে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম, ঢাকা। এখানে অনেকগুলো শব্দ আছে। এখন যে মাঝখানে যে ভাঁজটা করেছেন, এই ভাঁজের একদম উপরে, ভাঁজের মাঝখানে সবাই একটা বিন্দু নিয়ে আসেন। খাতাটার মাঝ বরাবর একটা ভাঁজ করেছেন সবাই, এই ভাঁজের উপরে একটা বিন্দু নিয়ে আসেন। এই বিন্দুটা কেন নিয়ে আসলেন? বিন্দুটা বোঝা গেল একটা মিডল পয়েন্ট আর কি। এই বিন্দু থেকে কিন্তু আমাদের লেখা শুরু হবে। এখন খেয়াল করে দেখেন যে মোকাম বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম, ঢাকা, যেটা আপনাদের গ্রুপে পাঠায় দেওয়া আছে। এখানে কয়টা শব্দ আছে একটু গুনেন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা শব্দ আছে। তাহলে পাঁচটা শব্দ, মানে মোকাম বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল, এই পর্যন্ত লিখবেন বিন্দুর বাম দিকে। আর ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম, ঢাকা, এইটা লিখবেন বিন্দুর পরে ডান দিকে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুরো লেখাটা যাতে আমাদের খাতাটার মাঝখানে হয়, এবং এমনভাবে লিখতে হবে যাতে ডানে বামে যথেষ্ট পরিমাণের জায়গা থাকে। ডানে বামে যাতে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে। একবারে খাতার বাম দিক থেকে শুরু করে একদম ডান দিক পর্যন্ত পুরা পৃষ্ঠা জুড়ে কিন্তু লেখা যাবে না। পুরা পৃষ্ঠা জুড়ে লেখা যাবে না। যদি কেউ লিখতে পারেন একটু আমাকে পাঠান।
এই যে আমিও পাঠিয়েছি, দেখেন। এই চিত্রটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি যেটা পাঠিয়েছি সেটা দেখেন। এই ডানে বামে কিন্তু খাতার যথেষ্ট পরিমাণে জায়গা আছে। পুরা পৃষ্ঠার একদম বাম দিক থেকে ডান দিক পর্যন্ত কিন্তু লিখি নেই। এখানে ডানে বামে দেখেন যথেষ্ট পরিমাণে জায়গা আছে। পাশাপাশি দ্বিতীয় যে লাইনটা, প্রথম লাইনে কিন্তু শব্দ বেশি, যার ফলে লাইনটা বড়। এখন দ্বিতীয় যে লাইনটা লিখবেন সূত্র, এখন দ্বিতীয় লাইনের এখানেও একটা বিন্দু নিয়ে আসেন, দ্বিতীয় লাইনেও একটা বিন্দু আনেন মাঝখানে। আনার পরে এইখানে দেখেন কয়টা শব্দ আছে, এইটাকে ঠিক অর্ধেক করে ফেলেন নিজের বুদ্ধিতে। অর্ধেক লেখা বিন্দুর বাম দিকে লিখবেন, আর অর্ধেক লেখা বিন্দুর ডান দিকে লিখবেন। কিন্তু এই লাইনটা কিন্তু উপরের লাইনের মতন এইরকম লম্বা হবে না। আমি যে কপিটা পাঠিয়েছি এটার মধ্যে দেখতেছেন যে মোকাম লেখার চেয়ে এটা একটু ছোট হয়ে গিয়েছে, তবে মাঝখানে আসছে। এরপরে দেখেন ধারা, অনেকভাবেই লেখা যায়, যেভাবে পাঠিয়েছে এইভাবে লিখলেও হবে। তাহলে এই লাইনটা কিন্তু আর একটু ছোট হয়ে গিয়েছে। এইখানেও তৃতীয় লাইনে একটা বিন্দু নেবেন, বিন্দুর বাম সাইডে লিখবেন অর্ধেক, আর বিন্দুর ডান সাইডে লিখবেন বাকি অর্ধেক। তাইলে কিন্তু হিসাবটা পরীক্ষার সময় ঠিক পাওয়া যাবে। এই তিনটা করণীয় বাসায় বারবার দেখে আপনি মুখস্থ করবেন। এইবার যে পয়েন্ট আসবে সেটা হলো রাষ্ট্র কথাটা। অর্থাৎ অভিযোগকারী, তার নিচে আর একটা পয়েন্ট হচ্ছে বনাম। বনামের নিচে হলো আসামির নাম লিখতে হয়, তারপরে আসামি কথাটা লিখতে হয়। এখন এই রাষ্ট্র, বনাম, আসামি এইগুলি কোথায় লিখবেন? এইগুলি লিখতে হবে খাতাটা থেকে আমরা ভাঁজ করে দিয়েছি, এই কারণেই ভাঁজটা করা হয়েছে। এখন মাঝ বরাবর ধারা লিখেছেন 380 দণ্ডবিধি, তার থেকে এক লাইন গ্যাপ দিয়ে, এক বা দুই লাইন গ্যাপ দিয়ে একটা বিন্দু নিয়ে আসেন মাঝ বরাবর। মাঝ বরাবর একটা বিন্দু নিয়ে আসেন একটু গ্যাপ দিয়ে, এক লাইন বা দুই লাইন গ্যাপ দিয়ে। এইখানে এই বিন্দু থেকে বাম দিকে লেখা শুরু করেন রাষ্ট্র। রাষ্ট্র কথাটা রাষ্ট্র লিখে একটা ডট ডট দিয়ে আপনি লিখতে হবে অভিযোগকারী। অভিযোগকারী, এই অভিযোগকারী কথাটা লেখার পরে একটা দাড়ি দিবেন,
দাড়ি দিয়ে, কিন্তু এমন ভাবে এটা দিতে হবে যাতে ডান দিকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখতে হবে, ডানে বামে। বা পরীক্ষায় তো একটা ভাঁজ দিবেন, এটা যাতে একদম খাতার কাগজের লাস্ট বর্ডারে চলে না যায়, একটু জায়গা থাকবে। তাইলে এখানে আমরা একটা শিক্ষা পেলাম যে আগের 3টা পয়েন্ট কিন্তু আমরা একদম মিডলে বিন্দু রেখে তারপরে 2 সাইডে সমান সমান করে লিখেছি 3টা প্যারাই। কিন্তু রাষ্ট্র কথাটা কিন্তু বাম দিকে আসা যাবে না, রাষ্ট্র পুরো কথাটা বাম দিকে থাকবে। রাষ্ট্র লেখে চোখে দেখে রাষ্ট্র, আর ওইদিকে থাকবে অভিযোগকারী দাঁড়ি, এই মাঝখানে ডট ডট দিতে হবে। এখন এই রাষ্ট্র যেখানে লিখেছেন বিন্দু, তার থেকে 4 লাইন গ্যাপ দিয়ে লেখেন যে কোনো একজন ব্যক্তির নাম। রহিম তো আল্লাহর নাম, এটা রহিমের আল্লাহর নাম, এখানে না লেখাই ভালো। আসামি লিখবেন তো, এখানে লেখেন ইলিয়াস কাঞ্চন নায়ক, নিরাপদ সড়ক চাই, ওনারাই আজকে আমরা আসামি বানাই। ইলিয়াস কাঞ্চন, কাঞ্চন বানান কঠিন মনে হলে আপনি বাপ্পা রাজরে নিয়ে নেন, রাজ্জাকের ছেলে। তাইলে ইলিয়াস কাঞ্চন আমরা নিলাম, নিয়ে এইখানেও ডট ডট দিয়ে লিখবো আসামি। ওই যে অভিযোগকারী লিখছেন ওই রকম জায়গায় আমরা লিখবো আসামি। আসামি বানান রসিকার লিখতে হবে, আসামি রসিকার, তারপর একটা দাড়ি দিবেন। এখন এই যে রাষ্ট্র হচ্ছে অভিযোগকারী, তাইলে বুঝতে হবে এটা একটা জিআর মামলা। জিআর মামলায় যেগুলি এজাহারের মাধ্যমে মামলা হয়, আমরা থানায় গিয়ে একটা এজাহার বা এফআইআর করি। এফআইআর করার পরে সরকার পুলিশ কি করে, আমার হাত কপিটা নেয়, নেওয়ার পরে এজাহারের একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে উনি আমার এজাহারের সমস্ত তথ্য উল্লেখ করে ধারা বসায়। আমি যখন এজাহার করব, এজাহারে কিন্তু কোনো ধারা দিতে হয় না, ধারা বসাবে থানা। এটা করে সে সরকারি যে এফআইআর এর ফর্ম আছে এই ফর্মটা পূরণ করবে, আর তখন থেকেই এই মামলার বাদী হয়ে যাবে রাষ্ট্র। কারণ আপনারা জানেন যে জনগণের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, আর সরকার মানেই রাষ্ট্র, আর রাষ্ট্র মানেই সরকার। তাহলে রাষ্ট্র হয়ে গেল বাদী, তাহলে এটা স্পষ্ট কিন্তু বুঝতেছেন যে এটা একটা জিআর মামলা। কিন্তু এখানে রাষ্ট্র না থেকে যদি কোনো ব্যক্তির নাম থাকতো, একজন ব্যক্তির নাম থাকতো যদি ফারুক, ফারুক অভিযোগকারী বনাম, তাইলে আমরা সাধারণত ধরে নিতে পারতাম যে এটা একটা সিআর মামলা। কারণ সিআর কেসে কিন্তু ব্যক্তি নিজে বাদী হয়, অভিযোগকারী হয়, আর জিআর মামলায় এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় রাষ্ট্রবাদী হয়। এটা কেন শিখাইলাম? কারণ দেখা গেল আপনারে বললো যে একটা সিআর মামলায় সময়ের দরখাস্ত লেখেন, তখন সিআর মামলায় সময়ের দরখাস্ত, এটার মধ্যে কি আপনি রাষ্ট্র লেখা বসে থাকবেন?
এই একটা রাষ্ট্র লেখার কারণেই কিন্তু আপনি ড্রাফটটা কেটে দিবে, কারণ বেসিক নাই। কিন্তু রাষ্ট্র আমরা তখনই বসাবো যখন আমরা বুঝবো যেটা জিআর কেস। প্রশ্নে যেহেতু সিআর জিআর কিছুই বলে নাই, জাস্ট বলছে একটা সময়ের আবেদন, আমি কিন্তু ড্রাফট সংখ্যা পাঠিয়েছি, এর মধ্যে 6 নম্বর দেখবেন ওইখানে কিন্তু জিআর না সিআর কিছুই লেখা নেই, লেখা আছে সময়ের আবেদনের মুসাবিদা। এই জন্য আমরা সহজ জিআর মামলার একটা সময়ের আবেদন করতেছি, এই কারণে এখানে আমরা রাষ্ট্র বসিয়েছি। এখন মাঝখানে একটা গ্যাপ পড়ে আছে, দেখেন রাষ্ট্র ঠিক মাঝখানে পড়ে যাবে, এবং এখানে হিসাবটা হলো বনামের উপরে যতটুকু গ্যাপ থাকবে বনামের নিচেও ততটুকু গ্যাপ থাকবে। বাস্তব জীবনে আপনি এই অভিযোগকারীর নিচে, আসামি কথাটার নিচে, বনাম কথাটার নিচে আন্ডারলাইন করতে পারেন, কিন্তু অ্যাডভোকেসি পরীক্ষায় কোনো আন্ডারলাইন করা যাবে না। তাইলে এখন দেখেন হিসাবটা মিলিয়ে নেই। আমরা বলেছি 12টা পয়েন্ট, 12টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হলো মোকাম। নাম্বারিং করতে পারেন পেন্সিল দিয়ে, নাম্বারিং করতে পারেন। 1 নাম্বার হচ্ছে মোকাম, 2 নম্বর হচ্ছে সূত্র, 3 নম্বর হচ্ছে ধারা, 4 নম্বর হলো রাষ্ট্র কথাটা কোথায় লিখবেন, 5 নম্বর হলো অভিযোগকারী কথাটা কোথায় লিখবেন, 5। 6 নম্বর হচ্ছে বনাম, 7 নম্বর হচ্ছে আসামির নাম ইলিয়াস কাঞ্চন, আর 8 নম্বর হচ্ছে আমাদের আসামি কথাটা লেখা। এই বিষয় লেখাটা কিন্তু খাতার মাঝখানে অথবা বাম দিকে, ডান দিকের ভাঁজে লেখা যাবে না। এই বিষয়টা চলে আসবে বাম দিকে। আসামি পক্ষে সময়ের আবেদন, এই কথাটা লিখতে হবে, আসামি পক্ষে সময়ের আবেদন। আর পরীক্ষায় যদি দরখাস্ত কথা থাকে তাহলে দরখাস্ত লিখবেন, একই কথা, দুইটাই লেখা যাবে না, যে কোনো একটা লিখবেন, একটা দাড়ি দিবেন। তাহলে এই বিষয়টাকে আমরা 9 নম্বর দিই। তাহলে বিষয়ের মধ্যে আমরা এক একজন এক একভাবেই লিখি, কিন্তু এখন তো আপনারা পরীক্ষার্থী, এই জন্য এত জটিল না করে ছোট করে লিখবেন, আসামি পক্ষে সময়ের আবেদন। এখন এই বিষয় বরাবর নিচে লিখবেন দরখাস্তকারী, বিষয়ের বরাবর 1 লাইন গ্যাপ দিয়ে নিচে লিখবেন, একদম বিষয়ের বি বরাবর আর কি, দরখাস্তকারী অবলিক আসামি পক্ষে, দরখাস্তকারী অবলিক, দেখেন বিন্দুটা এখন নিয়ে আসবেন বিষয়ের রস্বীকার বরাবর নিচের লাইনে বলছি, দরখাস্তকারী অবলিক আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে, কমা, দরখাস্তকারী অবলিক আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে। এখন আমাদের কি করতে হবে,
এখন এইখানে এক বা দুইটা পয়েন্ট দিবেন, বেশি না। বাস্তব জীবনে অনেক পয়েন্ট দিতে পারেন, কিন্তু যেহেতু পরীক্ষামূলক প্রতিযোগিতামূলক ড্রাফট, এখানে পয়েন্টের সংখ্যা আমরা হয়তো বাড়াবো না, কারণ এখানে বেশি পয়েন্ট লিখলে নাম্বার বেশি, কম লিখলে কম, এরকম কোনো বিষয় না। আপনার ড্রাফটের চাহিদাটা পূরণ হইলে হইলো। এই জন্য আমরা ড্রাফট ধরে রাখবো, যাতে আমাদের ভুল ত্রুটি কম হয়, সময় বেঁচে যায়। এই সময়টা আপিল রিভিশন চ্যাপ্টারের উত্তরগুলো একটু লিখতে পারি। তাহলে 1 আর 2, এই 1 আর 2 এর মধ্যে আপনি জাস্ট দুইটা কথা লিখবেন। একটা লিখতে হবে যে আজকে যে তারিখে আপনি এই সময়ের আবেদনটা করতেছেন, এই তারিখে এই মামলাটা কিসের জন্য আছে, এইটা লিখতে হয় 1 নম্বর পয়েন্টে। আর 2 নম্বর পয়েন্টের মধ্যে আপনি লিখবেন যে আপনি কি কারণে সময়ের দরখাস্তটা দিতেছেন, সমস্যাটা কি, আপনার নিকট কেউ মারা গিয়েছে, না আপনি অসুস্থ, না কি সমস্যা আপনার, যে কারণে আপনি মামলার তারিখটাকে পিছিয়ে দেওয়ার জন্য, আহ্বান করতেছে, এই কথাটা ব্যক্ত করতে হবে। তাইলে 1 নম্বর পয়েন্টে উল্লেখ করতে হবে আজকে মামলাটা কিসের জন্য দিন ধার্য আছে। আজকে তো মামলার তারিখ, এই তারিখে আপনি হাজির হইতে পারবেন না, তাইলে কিসের জন্য দিন ধার্য আছে এইটা বাধ্যতামূলক ভাবে লিখতে হবে। আর 2 নম্বরে লিখবেন কারণটা, কি কারণে আপনি সময়ের দরখাস্ত চাচ্ছেন। এই কারণটা লেখার পাশাপাশি যদি আপনাকে সময় মঞ্জুর না করে, তাহলে আপনার যে একটা ক্ষতি হবে, বা বিশেষ করে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন সময়ের আবেদনটা গ্রহণ করে সময় না দিলে, এই কারণটা আপনাকে উল্লেখ করে ন্যায় বিচার থেকে বঞ্চিত হব সময় না দিলে, এই কথাটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এটা আমি পাঠাচ্ছি। এই লাইন 2টা মুখস্থ করে ফেলবেন। দেখেন আসছে কিনা, আবার আর এক গ্রুপে উঠছে, এটা একটু খেয়াল করেন। এইখানে দেখেন 2টা পয়েন্ট। 1 নাম্বার হচ্ছে যেহেতু অদ্য মানে আজ, এখানে উপরই উক্ত হবে, বা এই শব্দ দেওয়া যায় যদি রাখতে পারেন। মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য আছে বটে, তাহলে আজকের মামলাটা কিসের জন্য দিন ধার্য আছে, সাক্ষীর জন্য দিন ধার্য আছে। অনলাইনের পাশাপাশি এখানে সরাসরি আমার ক্লাস চলছে, সরাসরি ক্লাসে কিন্তু তারাও লিখতেছে। তাহলে এই 1 আর 2 নম্বর পয়েন্ট কিন্তু আপনি ঠিক বিষয়ের যে বীর রসিকারটা, এই বরাবর আপনি দরখাস্তকারী কথাটা লিখেছেন দটা, এই দ বরাবরই কিন্তু নিচে একটা বিন্দু নিয়ে আসেন, এই বিন্দু থেকেই আপনি 1 নাম্বার দিবেন। তবে 1 নাম্বারটা 0-1 লিখে 2 সাইডে 2টা ফার্স্ট ব্র্যাকেট দিলে সেটা উত্তম হয় আর কি। এইখানে যাই পাঠাই আমি।
0 1 লিখে দুই সাইডে দুইটা ব্র্যাকেট দিলে নাম্বারটা সঠিক হবে আর কি, কারণ 1-এর আগে 0 দেওয়াটা সঠিক সংখ্যাকে নির্দেশ করে আর কি। আবার 0 2 দিবেন, দুই সাইডে দুইটা ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা কিন্তু বলেছিলাম যে এই দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের মধ্যে দিবেন যে আজকে মামলাটা কিসের জন্য দিন ধার্য আছে। তাহলে এখানে কিন্তু আমরা লিখেছি যে সাক্ষীর জন্য দিন ধার্য আছে বটে। এই বটে কথাটা হলো ড্রাফটের ভাষা আর কি, বটে। আর 2 নম্বরে দেখেন আপনি, আমি যে কথাটা বলেছিলাম যে আমার এই সময়ের দরখাস্তটা করার পিছনে আমার কারণটা কি। এখানে কিন্তু শিশু সন্তান, কোলের শিশু সন্তান, আপনার ঠান্ডা লাগছে, এটা কিন্তু একটা কারণ না। আপনি তো ঠান্ডা তো কোনো অসুখ না, কিন্তু কোলের শিশু, মা অসুস্থ, এরকম একটা যুক্তিসঙ্গত কারণ, কারো মৃত্যু অথবা মা অসুস্থ অথবা কোলের শিশু সন্তান। তাহলে কোলের শিশু সন্তান কি বাপ মা ছাড়া থাকতে পারবে? মা যদি হয় তার কোলে, হ্যাঁ না হোক, এটা আমরা একটা উদাহরণ হিসাবে বুঝছি। ইলিয়াস কাঞ্চনের তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন ধরে নেই আমরা ইলিয়াস কাঞ্চন আবার বিয়ে করেছে, তো দিন দিন সে ইয়াং হইতেছে ইলিয়াস কাঞ্চন, এখন আবার নতুন একটা রাজনৈতিক দল করছে, চেয়ারম্যান হয়েছে, এখন নতুন একটা জীবন পাইছে, আবার একটা দ্বিতীয় বিয়ে করছে, এরকম আর একটা বিয়ে তো করতে পারে। তাহলে এই ইলিয়াস কাঞ্চন বলতেছে যে আমার কোলের শিশু সন্তান ঠান্ডা জনিত কারণে মারাত্মকভাবে শারীরিকভাবে অসুস্থ থাকায় অদ্য বিজ্ঞ আদালতে হাজির হতে পারেননি, বিধায় ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষে সময়ের আবশ্যক, অন্যথায় আসামি পক্ষ ন্যায় বিচার হতে বঞ্চিত হবে। দেওয়ানি মামলায় ড্রাফটে সাধারণত লিখতে হয় অপূরণীয় ক্ষতি হবে, আর ফৌজদারি মামলা ড্রাফটিং এ সাধারণত লিখতে হয় ন্যায় বিচার হতে বঞ্চিত হবে। সব কথা তো সব জায়গায় বলা যায় না। আমি যে কথা আপনাদের ম্যাডামের সাথে বলবো সেই কথা কি আপনাদের সাথে বলবো, আবার ছাত্রদের সাথে যে কথা বলবো সেটা তো আরেকজনের সাথে বলবো না। তাইলে সব কথা সবার সাথে বলা যাবে না, এই জন্য এখানে বলতে হবে ন্যায় বিচার হতে বঞ্চিত হবে। তাইলে এখানে আমরা দেখলাম এখন পর্যন্ত কয়টা পয়েন্ট হয়েছে, যারা আমার জ্ঞানে সরাসরি ক্লাস করতেছে বলেন কয়টা পয়েন্ট হয়েছে? 9টা 10টা, 9টা 10টা। এই বিষয়টা কত নম্বরে আসছে? 9 নম্বর। 10-এ কিন্তু আসবে দরখাস্তকারী আসামি পক্ষে বিনীত নিবেদন, এই যে এটা হলো 10 নম্বর। আর 1 2 যে পয়েন্ট লিখেছেন এটা আসবে 11 নম্বর। এই যে 1 আর 2 যে দুইটা পয়েন্ট লিখেছেন এই দুইটাকে আমরা ধরবো 11 নম্বর পয়েন্ট। এইবার আসবে অতএব। অতএব বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আসামি পক্ষে যে সময়ের আবেদন করেছে সেটা মঞ্জুরের আদেশ দানে বিজ্ঞ আদালতের মর্জি হয়। এগুলো একটা গদের মতন আর কি, দলিলে যেমন কিছু গদ থাকে, এই অতএব এটা একটা গদ। এই গদটাও পাঠাচ্ছি আমি, এটাও মুখস্থ করে ফেলবেন। কিন্তু অতএব কথাটা কোথায় হবে সেইটা একটা বিষয়। অতএব কথাটা হবে, অতএব শব্দটা কোথায় লিখবেন? অতএবটা লেখার জন্য আবার এখন নিচে এই দুইটা পয়েন্ট লেখা যেখানে শেষ হয়েছে তার 1 লাইন বা 2 লাইন নিচে একদম মিডলে কলম বা বিন্দুটা নিয়ে আসেন, কলমের মাথাটা দিয়ে একটা বিন্দু দেন একদম খাতাটার মাঝখানে, এই বিন্দু থেকে ডান দিকে লেখেন অতএব। অতএব এই অতএবটা কিন্তু
আগের যে আমরা বিষয় দরখাস্তকারী 1-2 পয়েন্ট লিখলাম, ওই মার্জিন থেকে শুরু হবে না। এই অতএবটা শুরু হবে মাঝখান থেকে ডান দিকে, রাষ্ট্র ইলিয়াস কাঞ্চন যেভাবে লিখেছি ওই জায়গা থেকে যে কয়টা লাইনই লেখেন না কেন সব লাইনগুলা কিন্তু ডান দিকের ভাঁজের মধ্যে পড়বে, কিন্তু বাম দিকের বিন্দুকে ক্রস করে ডান দিকে আসা যাবে না। সেটা একটা শৃঙ্খলা লঙ্ঘন হবে, হবে না সেটা আমি বলি নাই, কিন্তু এটা আসলে ডিসিপ্লিন। আর জি মুসাবিদার তো একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন। যেমন পাঞ্জাবি, বড় একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা দিয়ে ইচ্ছা করলে আমরা প্যান্ট না পরে লজ্জাও নিবারণ করতে পারি। এখন একটা পাঞ্জাবি যদি আমরা লজ্জা নিবারণের জন্য উপরে না পরে নিচে পরি, হয়তো লজ্জা নিবারণ হবে, কিন্তু সেটা শৃঙ্খলা লঙ্ঘন হবে। তো অনুরূপভাবে অতএবটা ডান দিকে হবে। এখন অতএবের ভাষাটা যেটা মুখস্থ করে ফেলবেন, এখানে কিন্তু নিজে কিছু লেখেন না, এগুলা গদ 1, 2 আর অতএব, এই 3টা কথা একবারে মুখস্থ করে ফেলবেন। বাস্তব জীবনে গেলে তখন নানানভাবে লেখার চেষ্টা করবেন, কিন্তু এখন আপাতত 1, 2 পয়েন্ট আর অতএব কলামটা এইটা একদম মুখস্থ করে ফেলেন। অতএব কলমের ভাষাটা পাঠাচ্ছি। ড্রাফটিং এর ক্লাসগুলি আসলে সরাসরি করতে পারলে কিংবা বোর্ডে, হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে দেখাইলে দেন অতএবের ভাষা চলে আসছে কিনা একবার পড়েন। অতএব, অতএবের পরে একটা কমা দিবেন, কমা না দিলে কিন্তু হবে না। অতএব কমা, বিনীত প্রার্থনা এই যে, যের পরে কমা, ন্যায় বিচারের স্বার্থে উপরুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের দাখিলকৃত সময়ের আবেদন মঞ্জুরের আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এখন পর্যন্ত কয়টা পয়েন্ট হয়েছে? এই অতএবটা হলো 12। অতএব কলমটা কত নম্বর? স্যার 12 নম্বর। 12 নম্বর। আব্দুল মজিদ সাহেবের কিন্তু ড্রাফটিং এ সমস্যা থাকার কথা না, কারণ আদালতের মধ্যে ওনার একটা বড় কম্পিউটারের সেন্টার আছে। সারাদিন কিন্তু ওনার এই সেন্টারে অনেক আইনজীবীরা ড্রাফট নিয়ে যায়। এই ড্রাফট উনি কম্পোজ করতে দেখে অথবা প্রিন্ট হইতে দেখে। এর মধ্যে সময়ের আবেদন কখনো আসছে কিনা আব্দুল মজিদ সাহেবের কাছে? কোন আইনজীবী সময়ের দরখাস্ত নিয়ে আসছে কিনা ড্রাফট করতে? এটা আসে নাই, বা আসলেও সংখ্যায় কম আসছে। কারণ হলো এটা সাধারণত আইনজীবীরা কি করে, কোর্টের একটা হাজিরা কিনে ওই হাজিরার মধ্যে নিজেই হাত দিয়ে
ছোট তো 2-4 লাইনের কথা, এটা নিজেরাই সাধারণত কম্পিউটার কম্পোজের দোকানে যায় না, কারণ কম্পিউটার কম্পোজের দোকানে একটা সিরিয়াল আছে, গেলে 2-3 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, আবার এগুলি কম্পিউটার কম্পোজ করতে হয়। ওইখানে সাধারণত জবাব বা নালিশি মামলার বড় বড় যে কয়েক পাতার যে ড্রাফট, এইগুলি সাধারণত কম্পিউটার কম্পোজ এই ধরনের সেন্টার বা দোকানে দিয়ে থাকে। এখন এই 12টা হলো মূল পয়েন্ট, আর একটা হলো আনুষঙ্গিক পয়েন্ট। এই আনুষঙ্গিক পয়েন্ট হলো ইতি তারিখ, ইতি আর তারিখ। এই ইতি আর তারিখ এইটা লিখলেই আমাদের শেষ হবে। এখন এই দুইটা হলো আনুষঙ্গিক পয়েন্ট। আর যদি নাম্বার ধরেন তাইলে আরো 2টা বাড়বে আর কি, ইতি একটা তারিখ একটা, তাইলে হবে টোটাল 14টা। এখন যেহেতু আমরা ছাত্রছাত্রী সবাই না হইলেও অনেকে নতুন ভাবে শিখতেছি এই আর্চিটা, এই জন্য আমরা 4-14টা দিয়ে আপাতত শিখি। ইতি আর তারিখ এই দুইটা কোথায় লিখবো, কোথায় লিখলে অধিক সঠিক হবে? বাস্তব জীবনে অনেক কিছুই করতে পারেন, কিন্তু এখন যেহেতু পরীক্ষার্থী, এখানে ভুল ত্রুটি ধরবে আর কি। এই জন্য বিষয়টা কোথায় লিখবেন, রাষ্ট্র কথাটা কোথায় লিখবেন, সূত্র কথাটা কোথায় লিখবেন, এই জায়গায় এখন কিন্তু আর ভুল করা যাবে না। বাস্তব জীবনে উকিল হয়ে গেছেন, এটা একটু উল্টাপাল্টা হইলে, অনিয়ম হইলে, শৃঙ্খলা লঙ্ঘন হইলে, মূল বিষয়টা, বক্তব্যটা, আবেদনটা ঠিক থাকলেই কোর্ট সেটা অ্যাকসেপ্ট করবে। এই কারণে ইতি এবং তারিখ, এই ইতি এবং তারিখ কথাটা কোথায় হবে? ইতি তারিখ কথাটা হবে কোথায় সেটা বলি। এই যে অতএব যে মাঝ বরাবর লিখেছেন, মাঝ বরাবর থেকে ডান দিকের ভাঁজে লিখেছেন, এই ভাঁজের বরাবর এই অর্ধেক ভাঁজটাকে আবার অর্ধেক করেন। বনামের ক্ষেত্রে যেরকম করেছিলেন, বনামের ক্ষেত্রে আপনি কিন্তু ডান দিকের অর্ধেক ভাঁজটাকে আবার অর্ধেক করছেন, সেই অর্ধেকের মিডলে আপনি বনামটা লিখেছেন, আপনার মনে আছে? এরকম ভাঁজ করে ফেলেন। ভাঁজ করে এখন মহিত ভাই, আপনি কোথায়? আমি অফিসে আসছি 9:30টার সময়। ছাত্র লাইনে নাই।
হ্যাঁ ভাই, ঠিক আছে। আপনি কটায় বেরোবেন? আপনি কয়টার সময় বেরোবেন আজকে? আচ্ছা, আমি 8টার সময় 8টার দিকে চলে আসবো। ঠিক আছে।